Assalamu alaikum. আমি ব্যারিস্টার ইরশাদ কাদের বিন্দা, অর্গানাইজিং সেক্রেটারি অফ ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি, যেটাকে আমরা ডিআইএস বলে থাকি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ডিআইএস এর এই অ্যানিভার্সারি ইভেন্টে। আমাদের উপস্থিত অনারেবল গেস্টস, ফ্রেন্ডস, ফ্যামিলি এন্ড ডিআইএস এর স্টুডেন্টসদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিআইএস এর এই স্পেশাল ডেতে পার্টিসিপেট করার জন্য। ডিআইএস এর প্রথম থেকে উদ্দেশ্য ছিল যে আন্ডার প্রিভিলেজড এবং স্পেশালি এবলড মানুষদের জন্য একটি ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার, এবং এই লক্ষ্যপণ থেকে ডিআইএস বেশ কিছু কাজ করে যাচ্ছে এবং সামনেও করবে ইনশাআল্লাহ। সো আমরা এখন আমাদের প্রোগ্রামটি শুরু করছি এবং শুরু করবো একটি কোরআন তেলাওয়াত দিয়ে, যেটার জন্য আমি আমন্ত্রণ করছি মাওলানা মনিকে পোডিয়ামে আসার জন্য এবং তেলাওয়াত শেষে ডিআইএস এর উদ্দেশ্যে কিছু বলার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মনির হোসেন, উত্তরবাড্ডায় আমার বাসা। ওখানে আমাদের একটা বড় এতিমখানা আছে, উত্তরবাড্ডা বাইতুল আমান এতিমখানা। এই এতিমখানায় আপনাদের ডিআইএস থেকে আজ থেকে 4 বছর থেকে প্রতি রমজানে আমাদেরকে 48 কেজি খেজুর, 48টা রুয়াবজা, 30 কেজি বুট এবং 30 কেজি সিণা প্রতি বছর দিয়ে থাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের এই সংগঠনে এসে আমার অনেক ভালো লাগছে যে এরকম একটা সংগঠন দিয়ে আপনারা অনেক জায়গায় অনেক কল্যাণমূলক কাজ করতেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আরও উপরের দিকে নিয়ে যায়, সকলে আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেখায়াত দান করুক এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সংগঠনটা পরিচালনা করতেছেন, আল্লাহ তাআলা যেন বিপদ আপদ মুসিবত থেকে আপনাদের হেফাজত করে, দুনিয়া আখিরাতে যত প্রকার কল্যাণ আছে আল্লাহ তাআলা আপনাদের দান করে, আমিন। আসসালামু আলাইকুম। এখন আমরা রিকোয়েস্ট করবো আমাদের জেনারেল সেক্রেটারি ডিআইএস এর ব্যারিস্টার সীমা ইকবালকে এসে পোডিয়ামে আমাদের ডিআইএস এর প্রিভিয়াস প্রজেক্টস ব্যাপারে একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির 8ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ইজ দ্য সিস্টার কনসার্ন অফ DISBD। ডিআইএস এর মুখ্য উদ্দেশ্য ছিল দৃষ্টি প্রতিবন্ধী এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটি মূল স্রোতধারায় নিয়ে আসা, এবং এর ধারাবাহিকতায় ডিআইএস কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ল্যাপটপ ডিস্ট্রিবিউশন কোর্স শুরু করে। এছাড়া আমরা মোবাইল ফোনও আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের মাঝে বিতরণ করে থাকি, যেটা তাদের শিক্ষা জীবনে এবং তাদের কর্মজীবনে তাদেরকে হেল্প করে। ডিআইএস দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য ব্রেল আরবি কোর্স ট্রেনিং করে থাকে। এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা
আরবি শিক্ষা পেয়ে থাকে এবং একটি প্রয়োজন পেয়ে থাকে। ডিআইএস মেডিকেল মডেলে কাজ করে থাকে। ফর এক্সাম্পল যেমন কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট এবং টিউমার অপারেশন ইত্যাদি। এছাড়া ডিআইএস এ রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য এস.এম. বদরুল আলম স্কলারশিপ। ডিআইএস এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একীভূত সমাজ গড়ে তোলা এবং এর ধারাবাহিকতায় ডিআইএস 30 এপ্রিল 2024 একটি মিনি গার্মেন্টস গড়ে তুলেছে। লালমনিরহাট জেলায় একটি মিনি গার্মেন্টস গড়ে তুলেছে, যেখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি মালিকানা হয়ে ডিআইএস এর মিনি গার্মেন্টস এর মালিক হয়ে অপ্রতিবন্ধী ব্যক্তিকে চাকরি দিয়ে কাজে লাগাচ্ছে। এই সুন্দর একটি উদ্দেশ্যের জন্য আমি আমাদের এই সুন্দর একটি ইউনিক এবং বিউটিফুল আইডিয়ার জন্য আমি আমাদের প্রেসিডেন্ট স্যার এস.এম. ফেরদৌস আলমকে ধন্যবাদ জানাতে চাই, and I would like everyone to give a huge round of applause to him because এমন একটি সুন্দর উদ্যোগ এবং প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী দুজনকে ব্লেন্ড করে একটি মিনি গার্মেন্টস গড়ে তোলা, এভাবে করে মানে একটি প্রজেক্ট নিয়ে আসা, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম আমার জানা মতে। সো আমি আমার আজকে আমরা ডিআইএস এখানে যেহেতু পৌঁছাতে পেরেছি, এটার পিছনে অনেকেরই অবদান আছে, যেমন ডিআইএস এর হোল টিম এবং আমাদের মা বাবার দোয়া, এবং সর্বপ্রথম হচ্ছে আল্লাহর অশেষ রহমত। সো আমি এখানে আমাদের নেক্সট যে ফিউচার যে প্রোগ্রামস আছে এগুলো নিয়ে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে বিস্তারিতভাবে বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাপারে সো আমাদের প্রজেক্টগুলোকে সাকসেসফুল করার জন্য বিহাইন্ড দ্য সিনস অনেকজনের সহযোগিতা আছে। সো এরকম একজনকে আমরা পোডিয়ামে ডাক দিব। সো আমাদের প্রিভিয়াস একটি কম্পিউটার প্রোগ্রামে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ট্রেনার ছিলেন মিস তাহমিনা আক্তার তনু। আপনি প্লিজ পোডিয়ামে এসে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে কাইন্ডলি শেয়ার করবেন। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস এর আজকে 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আমি তাহমিনা আক্তার তনু, অ্যাসিস্ট্যান্ট ট্রেনার অফ কম্পিউটার ট্রেনিং কোর্স অফ ডিআইএস। আমি প্রায় বছরখানেক ধরে ডিআইএসে কর্মরত আছি। আমার এই কর্মজীবনে যাত্রা শুরু হয় বছরখানেক আগে, যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো এরকম সময়। তো আমি মূলত ডিআইএস এর স্টুডেন্ট ছিলাম, কম্পিউটার কোর্সের স্টুডেন্ট। এরপরে আমি পরীক্ষা দেওয়ার পরে আমার যখন রেজাল্ট ভালো হয়, তারা আমাকে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে নিয়োগ দেয়। তো আমি আমার কর্মজীবন সম্পর্কে আসলে কি বলবো জানি না, তবে যদি খুব ছোট করে বলি, আমার কাছে ডিআইএসকে মনে হয় একটা পরিবার। আমার আফটার মাই ফ্যামিলি, ডিআইএস ইজ মাই সেকেন্ড ফ্যামিলি, অ্যান্ড সীমা ইকবাল ম্যাম এবং আমাদের প্রেসিডেন্ট স্যার ফেরদৌস আলম স্যার আর মাই সেকেন্ড প্যারেন্টস। এটা আমার ফ্যামিলির সবাই এটাই বলে। তো অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে, অনেক ভালোবাসা, অনেক স্নেহ পেয়েছি। যখন প্রয়োজন হয়েছে মেন্টরশিপ পেয়েছি স্যারের কাছ থেকে, অনেক মেন্টাল সাপোর্ট পেয়েছি, যেটা আমার মনে হয় যে এই পিরিয়ডটাতে অনেক বেশি দরকার ছিল আমার জন্য। সো আমি বলবো যে আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং আমি খুব ভালো রেজাল্ট করেছি ইন্টারমিডিয়েটে। আমার জিপিএ 5 ছিল। এই যে আমার অ্যাচিভমেন্টস, এই অ্যাচিভমেন্টসের পেছনে ডিআইএসের আমার যে দুজন শিক্ষক আছেন তাদের অবদান অনেক বেশি। তাদের স্নেহ, ভালোবাসা এবং সাপোর্ট আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। একটা স্টুডেন্টকে যে ভেতর থেকে এভাবে তৈরি করে দেওয়া যায়, এই কনসেপ্টটা আসলে আমি তাদের কাছে শিখেছি এবং আমি চাইবো আপনারা আমার জন্য দোয়া করেন ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে, যাতে আমিও আরেকজন স্টুডেন্টকে একইভাবে মেন্টাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং স্নেহ ভালোবাসা দিয়ে এভাবেই ভেতর থেকে তৈরি করতে পারি।
আমার ভেতরের স্ট্রেংথটা যে ছিল এটা আমি আসলে আগে কখনো এভাবে রিয়েলাইজ করিনি। আমার স্যার এবং ম্যামের সাথে মিট হওয়ার পরে ওনারা আমাকে আসলে বুঝেছেন ইউ ক্যান ডু ইট, অ্যান্ড নাও I do believe that I can do if I want to do anything, and disability is not my barrier. সো আমি সবার কাছে দোয়া চাইবো, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং একই সঙ্গে ডিআইএস এর জন্য দোয়া করবেন যাতে ডিআইএস অনেক দূর যেতে পারে, আমার মতো এরকম আরো অনেককে যাতে তৈরি করে তারা দিতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা সীমা আপু যেরকম বললেন যে আমরা বেশ কিছু কাজ করেছি, অ্যান্ড একটি কাজের মধ্যে ছিল যে ডিআইএস একটি মিনি গার্মেন্টস এস্টাবলিশ করেছে লালমনিরহাটে। সো এই নিউজটি বেশ কিছু নিউজেও কভার হয়েছে। সো আপনাদের সাথে আমরা একটা ছোট্ট দেশ টিভির যে ক্লিপটা ছিল টেলিকাস্ট করা হয়েছিল সেটা একটু আপনাদের সাথে সরাসরি শেয়ার করতে চাই। লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনিতে দৃষ্টি প্রতিবন্ধী মুরাদ চৌধুরী নামে ডিআইএস নামে লক্ষ্যই হচ্ছে যে মানে মানুষের জন্য কাজ করা। দৃষ্টি প্রতিবন্ধীর এই গার্মেন্টসে কাজের এখানে দূরস্থ মানুষদের নিয়ে কাজ করছে, তারপরে মাটি কাজ করছে, তাই আমি অনেক ওনাদের প্রতি প্রশংসিত, আর আমার খুব ভালো লাগছে ওনাদের সাথে থাকতে পেরে। ডিআইএস সংগঠনটি দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মপ্রত্যয় করে স্বাভাবিক মানুষের সঙ্গে কাজ করার ব্যবস্থা করছে বলে জানান সংগঠনটির সভাপতি। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস মূলত আন্ডার প্রিভিলেজ এবং ডিসেবল পিপলদের নিয়ে কাজ করে থাকে। তারা তাদের জন্য, তাদের লোকদের জন্য দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করছে, পাশাপাশি যাদের চোখ ভালো আছে, আমরা যারা ভালো আছি, আল্লাহ তাআলা আমাদের ভালো রাখছে, তাদেরকে নিয়ে দুইটা সমন্বয় করে যে মূল উন্নয়নের স্রোতধারায় সংযুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, এটি অবশ্যই প্রশংসনীয় একটি বিষয়। দৃষ্টি প্রতিবন্ধী মুরাদ চৌধুরীর এমন উদ্যোগ প্রশংসনীয়। ডিআইএস মিনি গার্মেন্টসের সফলতা অর্জনে সকলের সহযোগিতা বাড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আমরা নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আমাদের ডিস্টিংগুইশ গেস্ট যারা আছেন আমার এই টেবিলে এসে একটু আসন গ্রহণ করবেন। সো আমি অনুরোধ করবো আমাদের চিফ গেস্ট বীর প্রতীক হাবিবুল আলম স্যারকে, RTV বেঙ্গল মিডিয়া কর্পোরেশন ইন সোশ্যাল ওয়ার্কার। আমাদের সাথে একটু শেয়ার করার জন্য। সো প্রথমেই I would like to pass the mic to Ms. Saida Munir Islam. Madam, কাজ করার স্বপ্ন দেখছি, এটা তখনই সম্ভব যখন কিনা প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে এগিয়ে আসবে, তার সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে যখন আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছেন, ভাই বোন যারা আছেন, তাদেরকে সহায়তা করবো, সহযোগিতা করবো সহমর্মিতার সাথে, তখন এটা সম্ভব হবে। একীভূত সমাজ গড়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু এই জন্য যেমন ডিআইএস যেভাবে কাজ করছে, এরকম আরো অনেকগুলো প্ল্যাটফর্মের দরকার। এবং একীভূত সমাজ গড়ার যে লক্ষ্য নিয়ে আমাদের বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, সেখানে অপ্রতিবন্ধী মানুষের সাথে অবশ্যই প্রতিবন্ধী মানুষ, পিছিয়ে পড়া মানুষ সবার একাত্ম হয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা সেই স্বপ্ন পূরণে সক্ষম হব। আর এখানে একটু আগে বলেছি, প্রত্যেকটা ব্যক্তির কি রয়েছে, তাদের প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু দায়বদ্ধতা রয়েছে। আমি একটি গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম কর্মী হিসাবে আমার দায়বদ্ধতা থেকে বা গণমাধ্যমদের দায়বদ্ধতা থেকে RTV যে কাজটা করছে, দীর্ঘদিন থেকে হাত বাড়িয়ে দিলাম, আমাকে একটি অনুষ্ঠান প্রচার করছে প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা 30 মিনিটে। লক্ষ্য হচ্ছে সেটাই যে প্রতিবন্ধী মানুষদের সম্পর্কে সচেতনতা তৈরি করা, তারা পারে, তাদের সক্ষমতা আছে, তারা অসাধারণ কাজ করতে পারে, সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া, তাদের প্রতিভাগুলো তুলে ধরা এবং প্রতিভাগুলো বিকাশে সাহায্য করা, এবং তারা যে চ্যালেঞ্জগুলো ফেস করছে প্রতি মুহূর্তে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সেই বিষয়গুলো তুলে ধরে কীভাবে সেগুলোকে ম্যানেজ করা যায়, কীভাবে সেগুলোকে সাপোর্ট দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি আমাদের এই অসামান্য প্রতিভাগুলো কীভাবে আমরা তুলে ধরতে পারি, সর্বোপরি আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাথে অপ্রতিবন্ধী জনগোষ্ঠীর, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর সাথে আমাদের সাধারণ মানুষগুলোর মধ্যে একটি ইতিবাচক মেলবন্ধন যেন তৈরি হয়ে যায়, সেই চেষ্টাটা করে আসছি। এবং আজকে আমি যখন 2024 সালে কথা বলছি, কাজ শুরু করেছি 2014 সালে এই প্রোগ্রামটা নিয়ে, আজকে এখানে এসে বলতে পারি যে আমরা অনেকটাই এগিয়েছি, অনেকটাই সফল হয়েছি। এবং সেই সফলতার একটি অংশ হচ্ছে খুব অতি সম্প্রতি যে
বিশাল একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি মিউজিক্যাল রিয়েলিটি শো অদম্য সুর। সেই অদম্য সুরের মাধ্যমে প্রমাণ করতে সমর্থ হয়েছি যে আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলো তারা কিন্তু প্রতিবন্ধী হতে পারে, তবে প্রতিভাবন্দী নয়। প্রতিবন্ধিতা মানে প্রতিভাবন্দী নয়, এই স্লোগান নিয়ে আসলে এই মিউজিক্যাল রিয়েলিটি শোটা আমরা করেছি এবং দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং মানুষ অবাক হয়ে দেখেছে যে কি প্রতিভা তারা লালন করে, ধারণ করে। তাদের গান শুনে, তাদের কথা শুনে অনেকেরই আসলে যে বর্তমান ধারণাটা ছিল যে তাদের পক্ষে কিছুই করা সম্ভব না, সেই ধারণাটা পাল্টে গেছে। আমি দেখেছি যে ডিআইএস এ কাজ করছে এমন দুজন মানুষ, আপন এবং রাহুল। আপন আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করেনি, কিন্তু রাহুল পার্টিসিপেট করেছিল এবং সে একজন প্রতিযোগী ছিল এবং সে কিন্তু কি বলবো যে খুব ভালো লাগার বিষয়, তার যোগ্যতা দিয়ে সে সেরা মানে সেরাতে সেরা হওয়ার সেই যে কি বলা যায় অবস্থান, সেটা সে আদায় করে নিয়েছে। বলতে গেলে তার যোগ্যতাই তাকে শীর্ষে পৌঁছে দিয়েছে, সে চ্যাম্পিয়ন হয়েছে অদম্য সুর 2024-এ। এটা বিশাল বড় পাওয়া এবং এরকম আয়োজন বাংলাদেশে কেন বিশ্ব এ পর্যন্ত হয়েছে কিনা আমরা জানি না। তো আমরা গণমাধ্যম থেকে চেষ্টা করছি কিভাবে এই ইনক্লুশন করা যায়, কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশের এই যে অগ্রগতি, এই যে স্বপ্ন একীভূত হওয়ার, এটা করা যায়। আর খুব ভালো লেগেছে যখন দেখেছি আমরা একা না, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম কাজ করছে। বিশেষ করে যে আজকে যেখানে আমি এসেছি ডিআইএস ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি, তাদের যে কার্যক্রম এটা আমাকে আশাবাদী করছে। আমি মানে কি বলবো, আমার এতটা ভালো লাগা কাজ করছে আজকে যখন আমার পূর্ববর্তী বক্তাদের কথা শুনেছি, তাদের যে অ্যাচিভমেন্টগুলো, তাদের যে স্বপ্ন, তাদের যে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা আমাকে স্বপ্ন দেখাচ্ছে যে খুব শিগগিরই আমরা সেই আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব, যেখানে প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষ, প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষ আমাদের সামগ্রিক উন্নয়নে অপ্রতিবন্ধী মানুষদের সঙ্গী হয়ে একসাথে কাজ করবে এবং আমরা একীভূত একটি সমাজ গড়ে তুলব এবং আমরা আমাদের বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমার বক্তব্য শেষ করার আগে আমি আবারও ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আজকে এরকম একটি মহৎ উদ্যোগে আমন্ত্রণ জানিয়েছে, আমি এখানে অংশগ্রহণ করতে পারলাম এবং এই চমৎকার অভিজ্ঞতা আমার হলো। এবং আবারও ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির প্রতি, এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ নারী ফর ইউর নাম্বার ওয়ার্ডস। এবার আমি রিকোয়েস্ট করব আমাদের চিফ গেস্ট বীর প্রতীক হাবিবুল আলম স্যার, আপনার যদি কিছু বলা থাকতো ডিআইএস এর উদ্দেশ্যে। যেভাবে আপনি কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমি জানি না কোথা থেকে শুরু করব। ডিআইএস এর ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আমার ডান দিকে যে বসে আছে ফেরদৌস, তার মা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং সেই সূত্র ধরেই আজকে এখানটায় আসা। ফেরদৌস কোনো এক সময় চোখে দেখত, এখন দেখে না। সো সে দুটো পৃথিবীরই দৃষ্টিটা বা পরিস্থিতিটা বুঝতে পারে। আমি সত্যি ধন্যবাদ জানাই, কারণ আমি আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি লালমনিরহাটে এরা এই কাজটি করে করলো, সরকারকে চোখে আঙুল দিয়ে দেখালো যে ডিসেবল বলতে কিছু নাই। আপনারা যদি ডিসেবল বলেন, আমি যে বক্তৃতা দিচ্ছি আই এম অলসো ডিসেবল। প্লিজ রিমেম্বার দিস। সো নোবডি ইজ ডিসেবল। আপনি যদি চিন্তা করেন ডিসেবল, ইউ আর ডিসেবল। ইফ ইউ ডোন্ট, ইফ ইউ থিঙ্ক ইউ আর নট ডিসেবল, ইউ আর নট ডিসেবল। সো এই জিনিসটা যদি মনে থাকে, ওই যে আমরা ডিসেবল বলে এক কোনায় সরিয়ে দিই, এই 52 বছর লাগছে এই শব্দটাকে মাঠে আনতে।
আমি জানি না কত বছর লাগবে শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে। Because everyone in the eyes of Almighty is equal. প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে এক দৃষ্টিতে উনি দেখেন। তার হাত, পা, চোখ, কান বা কথাবার্তা নাই, দ্যাট ইজ নট ট্রু। দিয়েছেন বিশেষ একটা কারণে। So therefore আমাদের কোনো মতে মনে করা উচিত না আমি পিছিয়ে বেঁচে মানুষ। এই ঘরে যারা বসেছে কেউ পিছিয়ে বেঁচেন না। আমি একজনের বক্তৃতা শুনলাম GPA 5 পেয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, ইফ আই এম নট রং, আমার এখনো দৃষ্টিশক্তি এখনো লোক পায়নি কিভাবে, মানে স্মরণশক্তি সেভাবে লোক পায়নি, বাট আই থিঙ্ক আই হার্ড ইট কারেক্ট। সো এটা সম্ভব। There are even more right today এখন যারা এয়ারক্রাফট চালাতে চেষ্টা করছে। So please don't get me wrong, আপনারা কেউ পিছিয়ে নাই। আমি ডিআইএসকে আবার ধন্যবাদ জানাই, বিকজ লালমনিরহাটে এরকম একটা ঢাকা শহর থেকে সেন্টার থেকে দূরে, এই যে সেন্টার থেকে দূরে সরে যাওয়া এবং দূরে গিয়ে একটা কিছু করা, আমরা সবাই চেষ্টা করি না ঢাকায় কিছু দেখাতে হবে, সরকারকে কিছু দেখাতে হবে, একটা তকমা পেতে হবে। But this is the other way around, and I feel proud of Firdaus and his group যে তারা এই ধরনের চিন্তা ভাবনা করেছে। ডিসেন্ট্রালাইজ সবচেয়ে ঢাকায় হতে হবে কোনো লেখাপড়ি নেই। এই ঢাকার থেকে যত বেশি মানুষ করবে এই দেশটা তত বেশি উন্নত হবে। ঢাকা ইজ বেসিক্যালি DEAD, ডেড সিটি। কিছুদিন পর আপনার যে পানি খাবেন সেই পানিটা এত বিষাক্ত থাকবে যে আপনার কল্পনা করতে পারবেন না। সো ইউ বেটার বি কেয়ারফুল, যারা যে ডিস্ট্রিক্টে আছেন স্টিক অ্যারাউন্ড দেয়ার, ডোন্ট ট্রাই টু কাম টু ঢাকা। হ্যাঁ, এয়ার কন্ডিশন বাতাস পাবেন, কিছুদিন আরাম পাবেন, কিছুদিন ওই হ্যামবার্গার খেয়ে বেঁচে থাকবেন, অ্যান্ড দেন ইউল বি ডেড। আমি সত্যি খুশি হচ্ছি যে আমি কি বলবো, 52 বছর পর একটা অনুষ্ঠান পাচ্ছি যেখানটায় তেলবাজি নাই। You have come to work and কাজগুলো খুব স্পষ্ট, ছোট্ট, অল্প, বাট ইউ হ্যাভ আ গোল, একটা গোল আছে। এই যে রোজার মাসে মাদ্রাসায় কিছু জিনিস দেওয়া বা সাপোর্ট করা, যে জিনিসটি খোলা তারা যাদেরকে সব কিছু দিয়েছে তারাই বলে যাচ্ছে, যাদের 3টা গাড়ি 4টা বাড়ি তারাই জানে না কি করছে গুলশানে বসে বসে। আমি খালি এতটুকুন বলবো যে ডিআইএস বেঁচে থাকে, ডিআইএস এর কি সাপোর্ট দরকার, আমার ক্ষমতা আমি যতটুকু সরকারকে যতটুকু পুশ করতে পারবো, I will do that on your behalf. Let me know. And আমি আবার বলি, এই ধরনের অর্গানাইজেশন যদি থাকে যেখানে তেলবাজি নাই, যেখানে কাজ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই অর্গানাইজেশনকে বাঁচিয়ে রাখেন এই দোয়া করছি। এবং সর্বশেষে যারা জড়িত এটার সঙ্গে, আবার বলি যারা জড়িত তাদের সবার জন্য দোয়া করছি যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেশের কাজে যাতে আসেন। আজকের অনুষ্ঠানের আগত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ যারা অতিথিবৃন্দ এসেছেন,
তাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা এসেছেন, আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার সীমা ইকবাল উনি বলে গেছেন আমরা কি কি কাজ করেছি এখন পর্যন্ত, তো এবং আমাদের পরবর্তী কর্মকাণ্ড সমূহ কি কি আছে, প্রজেক্টগুলো কি কি আছে সেই বিষয়ে বলতে বলেছেন। তার আগে আমি একটু ছোট করে বলে নিই যে সৈয়দা মনিরা ইসলাম আপু এবং হাবিবুল আলম বিন রফি, আমি কথা বলতে আমাকে কষ্ট হচ্ছে, কারণ প্রতিটা মানুষের ছোটবেলা থেকে কিছু আইডিয়া থাকে। আমার লাইফের আইডিয়া ছিল যিনি উনি আমার পাশে বসেছিলেন আজকে কিছুক্ষণ আগে বক্তৃতা দিলেন, হাবিবুল আলম বিন রফি, উনি আমার চাচা, উনি হয়তো বলেননি। তো ওনারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং এখন আমাদের পালা দেশটাকে অর্থনৈতিকভাবে কিভাবে আরো সচ্ছল সমৃদ্ধশালী করা যায়। আর এই ক্ষেত্রে আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি, আমি অবশ্যই নিজেকে কখনোই প্রতিবন্ধী মানুষ মনে করি না এবং আমার পরিবারের কেউ কখনোই মনে করে না আমি একজন প্রতিবন্ধী মানুষ। তো যাই হোক, আমি আশা করি আমাদের যারা আছেন আমাদের ইতিহাসের সাথে জড়িত, যারা একটু দেখতে কম পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না, তারা কেউ নিজেদেরকে প্রতিবন্ধী মানুষ হিসেবে মনে করেন না। তো আমরা যেটা করেছি যে ডিআরএস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমাদের মূল বিষয়টি ছিল যে যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ আছে এবং যারা আমরা দেখতে পাচ্ছি না, তাদেরকে একসাথে নিয়ে কিভাবে ব্লেন্ড করে আমার না দেখাটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের চোখ দিয়ে দেখলাম, আর তাদের কর্মদক্ষতাগুলো আমাদের কর্মদক্ষতার সাথে মিলিয়ে কিছু করা যায় না। আর এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা নানা রকমের উদ্যোগ আগেও নিয়েছি। আমাদের ওয়েলফেয়ার সার্ভিসের সাথে আমাদের একটি পাইলট প্রজেক্ট ছিল, যেখানে আমরা প্রতিবন্ধী মানুষ যাদেরকে আমরা বলি সমাজে, তাদেরকে আমরা মোটর বাইক দিয়েছিলাম এবং তাদের হয়ে রোটো সার্ভিস এই বিজনেসটা রান করছিল পাঠানো উবারে দিয়ে, যার ফলে তারা অর্থনৈতিকভাবে বেশ সুবিধাই পাচ্ছিল। তো মাঝখানে কোভিড এসে অনেক কিছু এলোমেলো করে দেয়। এরপরে যেটা হয় যে আমি যখন কাজ করা শুরু করি, অনেক অর্গানাইজেশনকে দেখছি তারা ট্রেনিং পারপাসে কম্পিউটার ট্রেনিং করাচ্ছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কম্পিউটার এমন একটা বিষয় যে বিষয়ে সবসময় আপনার আপডেট আসছে, সফটওয়্যারের আপডেট আসছে, কমান্ডের আপডেট আসছে। যখন একজন এই বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন, উনি যদি ওনার ল্যাপটপ না থাকে উনি কিভাবে নিজেকে ডেভেলপ করবেন, কিভাবে আপডেটেড থাকবেন? সেই কারণে মূল জায়গাটি যেটা চাচা বলে গেলেন যে আমি দুটো পৃথিবী দেখেছি, দুনিয়া একসময় দেখেছি এখন দেখছি না। সো অনুধাবন করতে পেরেছিলাম যে আসলে মূল প্রয়োজনটা হচ্ছে তাদের হাতে ল্যাপটপ। তারা যদি ল্যাপটপটা দেবার পর সেই ল্যাপটপে ট্রেনিং করে, সেখানে যদি এআই বা চ্যাট জিপিটি সহ বিভিন্ন ধরনের সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে যদি স্কিলটা ডেভেলপ করে, তাহলে কিন্তু খুব সহজেই তারাও আমাদের জিডিপিতে অংশগ্রহণ করতে পারবে বা আমরা জিডিপিতে জায়গা করে নিতে পারবো বাংলাদেশে। আর যেটা হচ্ছে যে আমরা আগামীতে কি করবো, বর্তমানে যে জিওপলিটিক্যাল পরিস্থিতি চলছে সেটার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে being a future market consultant ইন্টারন্যাশনাল মার্কেটে, যে আমার মনে হচ্ছে যে আমরা যদি একটু বেশি কাজ করতে পারি, যখন একটা শিফট হয় ইন্টারন্যাশনাল পাওয়ারে, আমরা বুঝতে পারছি যে হয়তো আগামী খুব অল্প কিছুদিনের মধ্যে একটা শিফট আমরা দেখতে পারবো এই পৃথিবীতে পাওয়ার ব্যালেন্সে। সেক্ষেত্রে আপনার এগ্রিকালচার একটা বিশাল ভূমিকা পালন করতে পারে, কারণ আপনার খাদ্য শস্য যদি আপনি নিজেই উৎপাদন করেন, আপনার পেটে যদি খাওয়া থাকে, এটা কিন্তু আদার থিংস না, চিকিৎসা এবং যেটা যে আপনার মৌলিক চাহিদা ছাড়া। তো আমরা এই কারণে বেশ কিছু কাজ করতে যাচ্ছি ডিআরএস থেকে আগামীতে, ট্যাকল ফর্ম প্লাস পোল্ট্রি সহ যে ফার্মগুলো আমরা করে দিব, যেগুলো ঢাকার বাইরে করবো ডিসেন্ট্রালাইজেশনের জন্য।
এবং এইখানে প্রতিবন্ধী মানুষ বলে সকল এবং অপ্রতিবন্ধী মানুষ বলে, যেটা আসলে আমরা সবাই মানুষ, আমরা একসাথে কাজ করব এবং বেনিফিটটা সবাই পাবে। হ্যাঁ, এছাড়া আমাদের ইচ্ছা আছে এই বাংলাদেশের 64টা জেলাতে মিনি গার্মেন্টস করে দেওয়া, যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষদের সাথে আমরা যারা দেখতে পাই না তারাও কাজ করব। এবং সর্বোপরি আমার যে বিষয়টি অনুধাবন হয়েছে যে আমাদের লেখাপড়ার সামগ্রী আসলে খুব অপ্রতুল। যেটা হয়েছে যে আপনারা জানেন যে সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত বই দিয়ে থাকে, বেল বই, কিন্তু আসলে অনার্স লেভেলে যখন একজন স্টুডেন্ট পড়ালেখা করতে চায় সেখানে বই কোনো নির্ধারিত নেই এবং সেখানে পর্যাপ্ত বই পাওয়া যায় না, অ্যাক্সেসেবল। সো আমরা ডিআইএস থেকে আগামীতে যে প্রকল্পটি নিতে যাচ্ছি লেখাপড়ার ব্যাপারে, আমরা একটা ডিজিটাল বা লাইব্রেরি করার চেষ্টা করছি, যেখানে সকল ধরনের বই আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা যারা চোখে দেখতে পাচ্ছেন না, সো সেই সকলের জন্য এক্সেসিবল হিসেবে বইগুলো থাকবে রেডিও করা, যেন তারা সকলের সব ধরনের বই সহজেই তারা পড়তে পারে। এবং এই ক্ষেত্রে কপিরাইট আইনেরও কোনো সমস্যা পড়বে না, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি মারাকাস চুক্তিতে সিগনেচার করে দিয়েছে, যার ফলে কপিরাইট আইনটা আমাদের জন্য প্রযোজ্য হবে না যারা আমরা দেখতে পাই না তাদের জন্য। সো এই কাজটি আমরা করতে যাচ্ছি আগামীতে। এবং এর বাইরেও আমরা আমাদের স্টুডেন্টদের থাকার জন্য অন্তত যেটা দেখি ইন্টারমিডিয়েটের পর তাদের থাকার একটি বিরাট সমস্যা হয়, হোস্টেলগুলো বন্ধ হয়ে যায় এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মাঝখানে যে অবস্থাটা সে সময় তারা খুবই প্রবলেমে থাকে। সো সেই জায়গাটায় আমরা কাজ করছি এবং কাজ করব। আর সর্বোপরি আমাদের যে সকল প্রজেক্ট সবসময় রান করছিল সেগুলো হচ্ছে মেডিকেল বোর্ডে আমরা কাজ করি। আমরা আমাদের যে বেল আরবি কোরআন প্রশিক্ষণের প্রজেক্ট আছে সেটা চলবে। আগামীতে আমাদের রান্নার কোর্স শুরু হতে যাচ্ছে, যারা দেখতে পায় না তারা যেন ইন্ডিপেন্ডেন্ট লিভিং করতে পারে, তাদের জন্য রান্নার প্রজেক্ট আসছে। এবং এরপরে আমরা যেটা করছি যে আমাদের একটি যেটা যে বড় একটি মেগা প্রজেক্ট, সেটা হচ্ছে কমপ্লেক্স নির্মাণ, যেটা কাজ চলমান। আপনারা দোয়া করবেন এই কাজটা যেন আমি আমার জীবনটা করে নিতে পারি। তো এটা সম্ভবত বাংলাদেশের প্রথমে একটি এক্সেসিবল যত কমপ্লেক্স হতে যাচ্ছে, যে কমপ্লেক্সের সবাই থাকবে, সেখানে যে দেখতে পায় না সে যখন 100% এক্সেসিবল থাকবে তার জন্য সবকিছু, যার হুইলচেয়ার ইউজ করতে হয় তার জন্য এক্সেসিবল থাকবে, কিংবা যিনি কথা বলতে বা শুনতে একটু কষ্ট হয় তার জন্য এক্সেসিবল সবকিছুই থাকবে। তো দোয়া করবেন আমরা যেন ওই কাজগুলো সফলভাবে করে যেতে পারি। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যারা এসেছেন, বিশেষত আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, তাদের সকল ব্যস্ততার মাধ্যমে এসেছেন, অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমার স্টুডেন্টদেরকে শেষবেলায় একটা কথা বলে যাই, আপনারা যখন যেই কাজটি করবেন সততার সাথে করবেন, সফলতা আসবে, আমি এটা বিশ্বাস করি। আর আমরা পারবো, আমরা পারতেই হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেসিডেন্ট স্যার, সো আমরা এবার চলে এসেছি আমাদের লাস্ট সেগমেন্টে, সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস এন্ড গিফট সেরেমনি। সো এই সেগমেন্টটাকে মডারেট করার জন্য আমি ইনভাইট করছি আমাদের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার সীমা ইকবালকে। আমাদের ফার্স্ট সেগমেন্ট হচ্ছে ডিআরএস প্রতি বছর কিছু অ্যাওয়ার্ড, স্পেশাল অ্যাওয়ার্ডস দিয়ে থাকে। সো এবার আমরা আমাদের প্রাইজ গিভিং সেরেমনি, আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি থেকে শুরু করছি। ফার্স্ট অফ অল আমাদের এখানে তিনজন আমাদের এখানে অ্যাওয়ার্ড পাচ্ছেন আজকে। আমি আমাদের স্টুডেন্ট থেকে শুরু করি। আমি এমডি ওয়াদুদ রাহুলকে এখানে হেডের সামনে রাখতে চাচ্ছি, এখানে মঞ্চে রাখতে চাচ্ছি, যে সে অদম্য সুর যে আর্টিভিটি প্রোগ্রাম হয়েছিল সেখানে সে উইনার হয়েছে। সো এই জন্য ডিআরএস থেকে তাকে একটি ডিআরএস এ কাজ করার জন্য, এবং সে হচ্ছে ডিআরএস এর
কলেজ 7 কলেজের কনভেনার, আর সে হচ্ছে অদম্য সুর প্রোগ্রামে সে উইনার হয়েছে। এই জন্য ডিআইএস থেকে তাকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। রাবিব রাহুল প্লিজ এখানে আসেন এবং আমাদের গেস্টের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। আমাদের আন্টি মিসেস সাহিলি আলম, ওনাকে আমাদের ডিআইএস থেকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। মিসেস সাহিলি আলম আন্টি প্লিজ। এবার আমি আমাদের ডিআইএস এর অর্গানাইজিং সেক্রেটারি ব্যারিস্টার ইশরাত কাদের বিনতাকে বলবো স্টেজে এসে একটি অ্যাওয়ার্ড গ্রহণ করতে। Now we are moving to the next segment. আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদেরকে আমরা যেহেতু কম্পিউটার ট্রেনিং দিয়ে থাকি এবং একটি করে ল্যাপটপ তাদেরকে হ্যান্ড ওভার করে থাকি। এবার আমি আমাদের গেস্টদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের মধ্যে ল্যাপটপগুলো ডিস্ট্রিবিউট করার জন্য। প্রথমত আমি আমাদের কম্পিউটার ব্যাচ 5 ফার্স্ট স্টুডেন্ট জান্নাতুল ফেরদৌসিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Okay. আয়েশা যিনি বংশাল থেকে এসেছেন, তাকে অনুরোধ করছি এখানে এসে ল্যাপটপটি গ্রহণ করার জন্য। এবার আমি মিস নাদিয়াকে বলবো আসতে, এসে ল্যাপটপটি গ্রহণ করতে। এবার আমি অতসুকে রিকোয়েস্ট করবো এসে ল্যাপটপটি গ্রহণ করার জন্য। অতসু আমাদের ল্যাপটপ ডিস্ট্রিবিউশন সেগমেন্টটা এখানে শেষ হলো। এবার আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। এবার আমরা মোবাইল ফোন বিতরণ করব। সর্বপ্রথম আমি ইনভাইট করছি নুরনাহার পূর্ণিমাকে। সবাইকে আমি ধন্যবাদ। তো আজকে আমি একটা কথা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, আমার একটু অনুভূতি। এরকম হচ্ছে ডিআইএস এর সাথে আমার প্রথম পরিচয় 2019-এ। তখন হচ্ছে প্রথমবার মোবাইল ফোনের একটা ট্রেনিং ছিল এবং সেখান থেকে হচ্ছে আমি প্রথম একটা অ্যান্ড্রয়েড ফোন এখান থেকেই পাই এবং হচ্ছে তখনই আমার হচ্ছে ফোনটাকে কি করে অপারেট করতে হয় সেটা শেখা এবং সেই ফোনটা আমার হাতে এখনো আছে। তো হচ্ছে ওই ফোনটা মানে আমি এত যত্ন করে রেখেছিলাম এবং কখনো যাতে হাত থেকে পড়ে না যায়, মানে এত যত্ন করতাম। আমার মনে হতো যে যদি এই ফোনটা আরেকবার নষ্ট হয়ে যায় বা তাহলে তো আমি আবার একটা ফোন পাবো না। তো স্যার আমাকে ম্যাম এবং স্যার আমাকে যখন বললেন যে আপনাকে একটা ফোন দিব, তখন আমি বললাম যে স্যার আমার ফোনটা তো এখনো নষ্টই হয়নি। তখন ওনারা বললেন যে ঠিক আছে, যেহেতু একটু প্রবলেম হচ্ছে, তো আপনি যেহেতু পড়ালেখা করছেন, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে যদি একটা নতুন ফোন আপনাকে দেওয়া হয় তাহলে আরো আপনি ভালো কাজ করতে পারবেন। তো আজকে আমি আবার একটা নতুন ফোন পেয়েছি, এখন আমার কাছে 2টা ফোন আছে, আমার খুব খুশি লাগছে। এবার আমি ইনভাইট করবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মিস্টার দিদার। মোবাইলটি পাচ্ছেন মিসেস দিদার, তার ওয়াইফ। শি ইজ এক্সপেক্টিং, সো শি ইজ নট এবল টু কাম। তার বিহাফে হচ্ছে মিস্টার দিদার মোবাইলটি গ্রহণ করবেন। এখন আমি ইনভাইট করব মিস্টার মনির, ঢাকা কলেজের মিস্টার মনির। সে একটি মোবাইল আমাদের ডিএস থেকে পাবে। আমাদের মোবাইল ডিস্ট্রিবিউশন সেরেমনি এখানেই শেষ। এবার আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি।
ডিআইএস প্রতিবারই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে কিছু স্কলারশিপ দিয়ে থাকে। এবার আমাদের স্কলারশিপটা দেওয়া হচ্ছে তাহমিনা আক্তার তনুকে। সে এইচএসসি তে জিপিএ 5 পেয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে মেরিটের বেসিসে সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। সো এই উপলক্ষে আমরা তাকে 20,000 টাকা আমরা তাকে স্কলারশিপ দিচ্ছি। Well done. এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেলাই মেশিন ডিস্ট্রিবিউশন সেগমেন্টে। ফার্স্ট আমি ইনভাইট করতে চাই মিস নাসরিনকে। মিস নাসরিন একটি সেলাই মেশিন ডিএস থেকে পাচ্ছেন। এবার আমি বলবো মিস পুতুলকে সে একটি সেলাই মেশিন গ্রহণ করার জন্য। মিস জিনাতকে রিকোয়েস্ট করবো এখানে এসে একটি সেলাই মেশিন গ্রহণ করার জন্য। মিস জিনাত। এবার আমি অনুরোধ করব মিসেস সুমাইয়া ইসলামকে একটি সেলাই মেশিন গ্রহণ করার জন্য। নড়াইলের কোথায়? উপজেলা কোন উপজেলা? নড়াইল সদর। সদর কোথায়? আমরা দুজনই নড়াই। আমাদের সেলাই মেশিন বিতরণ সেগমেন্টে এখানেই শেষ। কলেজ থেকে এবার আমাদের মনে একটা সম্ভাবনা আছে। ঢাকা কলেজ থেকে আমাদের ডিআইএস এর প্রেসিডেন্ট স্যারকে বা ডিআইএস এর টিমকে হচ্ছে একটি অ্যাওয়ার্ড তাদের পক্ষ থেকে আমরা পাচ্ছি। সো এটা আমাদের জন্য একটি বিশাল ব্যাপার, কারণ আমরা সবসময় দিয়ে থাকি কিন্তু এবার আমরা পাচ্ছি। সো ঢাকা কলেজের রাহুল এবং আব্দুল্লাহ আর তাদের টিমকে বলবো এখানে এসে অ্যাওয়ার্ডটি আমাদের প্রেসিডেন্ট স্যারের হাতে তুলে দিতে। অনেক ধন্যবাদ সম্মানিত সাধারণ সম্পাদক ডিআইএস আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আসলে কিছুক্ষণ আগে আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু এই অনুষ্ঠানের মাঝে ভাবলাম কথা বলবো না, যখন আমরা একবার আসবো তখন কথা বলবো। তো আসলে আমি যে অ্যাওয়ার্ডটি পেয়েছি আসলে সেই অ্যাওয়ার্ডটির ভার আমি আসলে একা বহন করতে পারবো না। কারণ হলো আমার পাশে এখানে যারা দাঁড়িয়ে আছে আমার ইউনিটের যাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই যে কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো করতে পারতাম না। সেই আব্দুল্লাহ এবং আরিফ, সেই সাথে আমাদের একজন বেস্ট ভলান্টিয়ার যে আজকে মোবাইল পেলো মনি, তারা ছিল। তাদের আমি আমার এই অ্যাওয়ার্ডটি আসলে তাদের সবাইকে সহ আমার পুরো 7 কলেজকে উৎসর্গ করছি। আসলে হয়তো সিস্টেমেটিক ওয়েতে একজনকে নেতৃত্ব দিতে হয়, কিন্তু একজন নেতার যদি আসলে সঠিক যোগ্য যে সদস্যরা যদি না থাকে যাদের সহযোগিতায় সে কাজ করবে আসলে সেটা কখনো সম্ভব হয় না। তো আমরা আমাদের সংগঠনে কারণ নিজেদের কাজকে নিজেরা সবচেয়ে বেশি এপ্রিশিয়েট করলেই কাজগুলো সুন্দর হয় আমরা মনে করি। তো সেই জন্য আমরা ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ শাখা ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদকের হাতে আমরা একটি শুভেচ্ছা স্মারক আমরা তুলে দিতে চাচ্ছি। এবং আমরা তুলে দিব আজকে এই অনুষ্ঠানে যে আমাদের প্রধান অতিথি যিনি আছেন, আমাদের কি বলবো, আমাদের আইডল। আমি সত্যি খুব আনন্দিত যে তিনি আজ আমাদের মাঝে আছেন। শ্রদ্ধেয় জনাব হাবিবুল আলম প্রতীক স্যারের মাধ্যমে আমরা এই প্রেসটি আমাদের অনারেবল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট স্যারের কাছে তুলে দিতে চাচ্ছি। ধন্যবাদ সবাই। তাহলে আসো এখানে আসো। আজকে আমার পাশে আসো। Thank you very much. Thank you.
হচ্ছে আমাদের ফুড সার্ভ করা হবে। সো প্লিজ সবাইকে বলবো যে আসুন গ্রহণ করতে। ডিআরএস এর পক্ষ থেকে, ডিআরএস এর মিনি গার্মেন্টস এর পক্ষ থেকে আমাদের গেস্টদের জন্য একটি ছোট্ট গিফট আছে। এই ব্যাগটি, যে ব্যাগে গিফট দেওয়া হচ্ছে, সেই ব্যাগটি হচ্ছে আমাদের মিনি লালমনিরহাট মিনি গার্মেন্টস থেকেই তৈরি করা। সো আমি বলবো আমাদের ভলান্টিয়ারকে যেন সবাইকে গিফটগুলো ডিস্ট্রিবিউট করে। আমি ব্যারিস্টার রাকিব খন্দকার, ওনাকে বলবো আমাদের এখানে হেড টেবিলে আসতে। আমি সাফিনের শ্বশুর। আমাদের এই জায়গায় ছোট শহরে কোথায়? নিউ মার্কেট। নিউ মার্কেটের কাছে? টাউন। আচ্ছা ঠিক আছে, যশোর আমি ভালো চিনিকে নাম প্রায় যেতাম। এই টেবিলেই আমাদের যে নিউ ট্রেনার বা ট্রেনি আয়শা আছে, এখানে পূর্ণিমা আছে। এখানে আছে তলিমা, মনিকা, আশা, তারপরে হচ্ছে শিল্পী। এরা ম্যাক্সিমামে আমাদের কম্পিউটার ব্যাচের স্টুডেন্ট। আমি 2023 এর স্টুডেন্ট কম্পিউটার ব্যাচে। তাই না? মোস্ট অফ देम আর Oh, very good. আর আমি 2022 সালে ছিলাম।
সবাই ল্যাপটপ পেয়েছে আর কি আমার 50-60 শুনে ফেলছে আসতে বললাম ওর নাম কি আশা আশা ভেরি প্রিটি মানে শাড়ি পরা মনে হয় আমি তো দেখতে পাচ্ছি না তাই নো আমাদের চিরম ইউনিভার্সিটিতে হচ্ছে একটা কাজ চলছে ওখানে বেল আরবি পড়ার ট্রেনিং করাই আমরা ওখানে ওরা ইন্ডিভিজুয়াল ওদের ব্যবস্থা করে দিয়েছি আপনি ব্রেল কোথায় শিখছেন আমি ব্রেল শিখেছি পার্সোনাল উদ্যোগে আমার শিক্ষক ছিলেন উনি থাকতেন সাভারে তখন আচ্ছা ওনার কাছে শিখি পরবর্তীতে আমি সরকারি যে সমন্বিত শিক্ষা প্রকল্প আছে সেখান থেকে হচ্ছে আমি স্কুল শেষ করি কলেজ ছিল বাংলা কলেজ মিরপুর ভার্সিটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার প্রতিবন্ধকতা কোথায় বুঝছেন আমি এটাও জানতাম না যে বাংলাদেশে ব্রেল সিস্টেম আছে এটা হচ্ছে আমার আমার ব্রেনে আসতেছে না জিনিসগুলা আমি কিন্তু স্পেশাল নিডস বাচ্চাদের সাথে কাজ করি এবং বাংলাদেশে না আমি কানাডায় করি আমার ইন্টারেস্টটা এরকম কিন্তু কতটুকু আমি জানি কিছুই জানি না আজকে যতখানি জানলাম এই গত 29 ইয়ার্স ধরে আমি 39 ইয়ার্স ধরে কাজ করতেছি 39 বছর আজকে প্রথম জানতেছি